আমার প্রিয় ছাত্রছাত্রী, স্বাগতম আমার এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে। আজকে ক্লাস হবে পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 10 1 থেকে 40 পর্যন্ত জিকে। উত্তরের সঙ্গে সঙ্গে বাকি অপশনগুলোর সাথেও কিছু পরিচিত করাবো, তার মধ্যে অনেক উত্তর লুকিয়ে আছে। তো শুরু করতে যাচ্ছি, মন দিয়ে শুনবে। প্র্যাকটিস সেট 10 1 থেকে 40 জিকে। প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য আকৃতি ত্রিভুজাকার ছিল, অনেকখানি কি বলেছিলাম আমি। তো সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে। প্রশ্ন হচ্ছে এখানে যে সিন্ধু সভ্যতা ছিল নগর পরিকল্পিত সভ্যতা। প্রশ্ন এটা আসতে পারে যে বিশ্বের প্রথম নগরীয় সভ্যতা কোনটা? সিন্ধু সভ্যতা। বিশ্বের প্রথম নদী ঘাটি সভ্যতা, এটাও আসতে পারে, সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা। তো একের এ নম্বর অ্যান্সার। 2 নম্বর, একমাত্র ভারতীয় যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন, বিজয়লক্ষ্মী পণ্ডিত। সি নম্বর অ্যান্সার। এবার জাতিসংঘ থেকে কিছু অল্প পরিচিত করাবো। লাস্ট ক্লাসে আমি জাতিসংঘের সম্পর্কে একটু বলেছিলাম। 24 অক্টোবর 1945 সালে নিউ ইয়র্কের ম্যানহাটন দ্বীপে জাতিসংঘের মুখ্যালয় গঠন হয়। জাতিসংঘের মুখ্যালয় হচ্ছে নিউ ইয়র্কে। তার 6টা অঙ্গ জাতিসংঘ, যেটা ইউনাইটেড নেশন, যেটা 6টা অঙ্গের মধ্যে একটা অঙ্গ যেটা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়, যার মুখ্যালয় হচ্ছে দি হেগ, নেদারল্যান্ডের দি হেগ শহরে। বাকি যে 5টা সেগুলোর প্রত্যেকটার মুখ্যালয় হচ্ছে নিউ ইয়র্ক শহরে। এর মধ্যে প্রশ্ন আসে যে আন্তর্জাতিক বিচারালয় ইউনাইটেড নেশন, যেটা জাতিসংঘের কার্যকারী ভাষা কি? ইংরেজি আর ফ্রেঞ্চ। কি ভাষা? ইংরেজি আর ফ্রেঞ্চ। জাতিসংঘের মধ্যে যে 6টা অঙ্গ আছে তার মধ্যে যেটা হচ্ছে জাস্টিস কাউন্সিল, সুরক্ষা পরিষদ, সেই সুরক্ষা পরিষদে 5টা স্থায়ী দেশ আছে। এখান থেকে প্রশ্ন আসে যে নিচের কোন দেশটি সুরক্ষা পরিষদের একটি স্থায়ী সদস্য দেশ? ঠিক আছে, বা এটাও আসতে পারে যে স্থায়ী সদস্য দেশ না। তো মনে রাখবে ছোট্ট একটি সূত্র, যে সুরক্ষা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ হচ্ছে বিফ অরুচি। মনে রাখবে কি? বিফ অরুচি। বি দিয়ে ব্রিটেন, ফ দিয়ে ফ্রান্স, অ দিয়ে আমেরিকা, রু দিয়ে রাশিয়া, চি দিয়ে চীন। সুরক্ষা পরিষদের 5টি স্থায়ী দেশ হচ্ছে এটা, বিফ অরুচি। ব্রিটেন, বিফ, ফ্রান্স, অ দিয়ে আমেরিকা, রু দিয়ে রাশিয়া, চি দিয়ে চীন। এই 5টি দেশ হচ্ছে স্থায়ী সদস্য দেশ। বাকি যদি তোমার 5টার বাইরে আসে তাহলে সেটা অস্থায়ী দেশ বা স্থায়ী দেশ। বোঝা গেল? কার্যকারী ভাষা কি? ইংরেজি আর ফ্রেঞ্চ। আরেকটা প্রশ্ন থাকে যে জাতিসংঘের প্রথম, এখানে যেরকম আমাদের বিজয়লক্ষ্মী পণ্ডিত দিয়েছে, তাহলে আমাদের ওখানে প্রশ্ন থাকতে পারে সাধারণ পরিষদের সভাপতি ছিলেন জাতিসংঘের প্রথম বা ইউনাইটেড নেশন প্রথম মহাসচিব বা সভাপতি কে ছিলেন? ট্রিগভ্যালি। কে? ট্রিগভ্যালি বা ট্রিগভ্যালি, যেরকম বলতে পারে, ট্রিগভ্যালি। আরেকটা প্রশ্ন থাকে যে মায়ানমারের কে ছিলেন জাতিসংঘের মহাসচিব? ইউথান্ট। কে ছিলেন? ইউথান্ট। বোঝা গেল? কার্যকারী ভাষাটা খুব ইম্পর্টেন্ট, ইংরেজি আর ফ্রেঞ্চ। আর স্থায়ী সদস্য দেশ যেটা বললাম এটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, বোঝা গেল? 3 নম্বরে এবার আসছি। প্রথম কোন ইংরেজ আকবরের দরবারে এসেছিলেন? ডি নম্বর অ্যান্সার। দেখো, র্যালফ ফিচ। বি আর সি দেখো, স্যার টমাস রো বা থমাস রো, ক্যাপ্টেন হকিংস। জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। কার রাজসভায়? জাহাঙ্গীরের রাজসভায়। পিটার মান্ডি এসেছিলেন শাহজাহানের রাজসভায়। কার রাজসভায়? শাহজাহানের রাজসভায় পিটার মান্ডি। আরেকটা হচ্ছে অরঙ্গজেবের রাজসভায় এসেছিলেন, যে হচ্ছে নিকোলো মনুচি এসেছিল অরঙ্গজেবের রাজসভায়। আর পিটার মান্ডি শাহজাহানের রাজসভায়। প্রশ্ন এখানে থাকতে পারে যে মুঘলকালে টমাস রো আর ক্যাপ্টেন হকিংস জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন, আর অরঙ্গজেবের রাজসভায় কে এসেছিলেন? নিকোলো মনুচি। পিটার মান্ডি এসেছিলেন শাহজাহানের রাজসভায়। র্যালফ ফিচ এসেছিলেন আকবরের রাজসভায়। মুঘলকালে চিত্রকলার চরম উৎকর্ষে পৌঁছায় কার সময়? জাহাঙ্গীরের সময়। প্রশ্ন এটাও থাকে যে মুঘলকালে কার সময় চিত্রকলা
অর্থাৎ চিত্রশিল্পী যেটা, সেটা চরম উৎকর্ষে পৌঁছায়। জাহাঙ্গীরের সময় মুঘলকালে কাকে স্থাপত্য শিল্পের অর্থাৎ চিত্রকলা শিল্পের স্বর্ণযুগ বলা হয়? শাহজাহানের শাসনকালকে। বোঝা গেল দুটো দুই রকম। 4 নম্বর, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়। একে পাঞ্জাব কেশরী বলা হয়। কি বলা হয়? পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়। ডি নম্বর অ্যান্সার দেখো, সরি 4-এর অ্যান্সার সি। ডি নম্বর অপশন দেখো, এম এন রায়। এ হচ্ছে কমিউনিস্ট পার্টির সংস্থাপক এম এন রায়, মানবেন্দ্রনাথ রায়। 4-এর সি নম্বর, যাকে কি বলা হয়? পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়। 5 নম্বর, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক বলে অভিহিত করেছিলেন? রবীন্দ্রনাথ টেগর। দেশনায়ক বলেছিলেন নেতাজিকে, নেতাজি বলেছিলেন অ্যাডলফ হিটলার, দেশনায়ককে বলেছিলেন রবীন্দ্রনাথ টেগর। তাহলে 5-এর হচ্ছে আমার সি অ্যান্সার। বাকি অপশনগুলো দেখো, মহাত্মা গান্ধীকে মহাত্মা রবীন্দ্রনাথ টেগর বলেছিলেন এবং রবীন্দ্রনাথ টেগরকে গুরুদেব বলেছিলেন কে? মহাত্মা গান্ধী। 5-এর আমার উত্তর কি? সি। চিত্তরঞ্জন দাস হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু। কে? রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাস। তাকে কি বলা হয়? দেশবন্ধু বলা হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। বঙ্গবন্ধু মুজিবুর রহমান বাংলাদেশের। ডি নম্বর, সর্দার বল্লভভাই পটেল ইনি হচ্ছেন ভারতের লৌহ মানব। সর্দার বল্লভভাই পটেল হচ্ছে আয়রন ম্যান, আয়রন লেডি হচ্ছে ইন্দিরা গান্ধী, আর জার্মানির আয়রন ম্যান হচ্ছে বিসমার্ক। বোঝা গেল? সর্দার বল্লভভাই পটেলকে সর্দার উপাধি দিয়েছিল বারদৌলি সত্যাগ্রহের মহিলারা। বারদৌলি সত্যাগ্রহের মহিলারা তাকে সর্দার উপাধি দিয়েছিল। সর্দার বল্লভভাই পটেল হচ্ছে ভারতের প্রথম গৃহমন্ত্রী। আরেকটা প্রশ্ন থাকতে পারে, সর্দার বল্লভভাই পটেল যে বর্তমানে গুজরাটের নর্মদা নদীর তীরে সাধু বেট দ্বীপে যে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি হয়েছে, সর্দার বল্লভভাই পটেলের মূর্তি কোথায়? সাধু বেট দ্বীপে নর্মদা নদীর তীরে স্ট্যাচু অফ ইউনিটি। এবার হচ্ছে 6 নম্বর থেকে 9 নম্বর। 6 নম্বরে বলেছে নিম্নলিখিত কোন নদীটি গোদাবরীর উপনদী নয়? গোদাবরীর উপনদী নয় তাওয়া। তাওয়া হচ্ছে নর্মদার উপনদী। ওয়ার্ধা বলছি, তাওয়া। নর্মদার উপনদী হচ্ছে কনার, কোলার, উরি, শক্কর, মান, হাতিয়া। এগুলো হচ্ছে নর্মদার উপনদী। নর্মদাকে মধ্যপ্রদেশের কি বলা হয়? জীবনরেখা। নর্মদা নদীকে মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয়। কটা বললাম? নর্মদার উপনদী। এখানে একটা তাওয়া দিয়েছে, তাওয়া, কনার, কোলার, উরি, মান, হাতিয়া, শক্কর, এগুলো সব নর্মদার উপনদী। বাকিগুলো দেখো, মঞ্জিরা, পেনগঙ্গা, বেনগঙ্গা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী, এগুলো সব গোদাবরীর উপনদী। প্রশ্ন এখান থেকে থাকতে পারে, আমি কি বললাম একটু আগে, নর্মদা নদীকে মধ্যপ্রদেশের জীবনরেখা বলে, গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলে গোদাবরীকে, আর দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে কাবেরী নদী। দক্ষিণের গঙ্গা গোদাবরী, দক্ষিণ ভারতের গঙ্গা কাবেরী। গঙ্গা নদীর কিছু উপনদী যেরকম গণ্ডক, রামগঙ্গা, সোন, কোশি, মহানদী, গণ্ডক, তমসা, এগুলো গঙ্গার উপনদী। কাবেরী নদীর হেমাবতী, অমরাবতী, অর্কাবতী, ভবানী, কাবিনী, এগুলো হচ্ছে কাবেরী নদীর উপনদী। তাপ্তি নদী দুটো বলছি, যেরকম মোনা, শিপ্রা, এগুলো তাপ্তি নদীর উপনদী। 6 নম্বরের উত্তর কি আমার? তাওয়া। বি নম্বর। 7 নম্বর, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমের বিস্তার কত কিলোমিটার? 320 কিলোমিটার হচ্ছে পূর্ব পশ্চিমে,
আর উত্তর দক্ষিণে হচ্ছে 613 কিলোমিটার। উত্তর আমার এ। ভারতে কতগুলি পিনকোড জোন রয়েছে? ভারতে 8টা পিনকোড জোন রয়েছে। টোটালে 9টা বলে, কিন্তু কার্যকরী হিসাবে 8টা, সেই জন্য 8টা রেখেছে, সি নম্বর অ্যান্সার। 9 নম্বর, নিম্নলিখিত কোন জোড়াটি বেঠিক? কোন জোড়াটি বেঠিক বলেছে? দেখো, সবথেকে বড় গ্রহ বৃহস্পতি, এটা ঠিক। সবথেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির উপগ্রহ হচ্ছে গ্যানিমিড। উপগ্রহদের মধ্যে সবথেকে বড় উপগ্রহটা গ্যানিমিড, যেটা হচ্ছে বৃহস্পতি গ্রহের উপগ্রহ। ওই জন্য বৃহস্পতি হচ্ছে সবথেকে বড় গ্রহ, এটা ঠিক। প্রশ্ন এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ওই মঙ্গল পর্যন্ত যে গ্রহগুলো, এগুলোকে বলছে পার্থিব গ্রহ। আর বৃহস্পতি থেকে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলোকে বলছে বৃহস্পতীয় গ্রহ। অর্থাৎ আগেরগুলো পৃথিবীর মতো, পৃথিবী সদৃশ, তাই ওদেরকে পার্থিব গ্রহ বলছে। আর পরেরগুলো বৃহস্পতীয় গ্রহ, অর্থাৎ বৃহস্পতির মতো দেখতে, তাই বৃহস্পতীয় গ্রহ বলছে। বোঝা গেল? তো এখানে প্রশ্ন হচ্ছে যে সবথেকে জোড়াটি বেঠিক, তাহলে 1 নম্বর ঠিক পেলাম। 2 নম্বর, ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ, এটাও ঠিক। সবথেকে ছোট গ্রহ বুধ। সূর্যের কাছে অবস্থিত সবথেকে বুধ। শীতলতম গ্রহ নেপচুন, সূর্য থেকে অনেক দূরে শীতলতম গ্রহ। উষ্ণতম গ্রহ বুধ, এটা হচ্ছে ভুল। ডি নম্বরটা হচ্ছে ভুল, কারণ উষ্ণতম গ্রহ যদি বলে তাহলে বলবো আমরা শুক্র। ঠিক আছে, তাহলে উত্তর আমার ডি। এবার আমি সুন্দর করে একটু গুছিয়ে বলছি। সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি, এর উপগ্রহ হচ্ছে গ্যানিমিড, যেটাও হচ্ছে সবথেকে বড় উপগ্রহ। গ্যানিমিডও হচ্ছে গ্রহের উপগ্রহের মধ্যে উপগ্রহ হচ্ছে গ্যানিমিড, এটা হচ্ছে বৃহস্পতির উপগ্রহ, সবথেকে বড় উপগ্রহ। ক্ষুদ্রতম গ্রহ বুধ, ভেরি গুড। বুধ সূর্যের চারিদিকে ঘুরে আসতে 88 দিন সময় লাগে। বুধ হচ্ছে তীব্র গ্রহ। কেন? খুব স্পিডে ঘোরে, ওই জন্য একে কি বলেছে? তীব্র গ্রহ বলেছে। কি বলেছে? তীব্র গ্রহ। বুধে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বুধে চৌম্বকশীলতা পাওয়া যায়। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যে কোন গ্রহে চৌম্বকশীলতা পাওয়া যায়? বুধ গ্রহে। সূর্যের কাছে অবস্থিত গ্রহ বুধ গ্রহ। সবথেকে সূর্যকে প্রদক্ষিণ করতে সবথেকে কম সময় নেয় কে? বুধ গ্রহ। এই প্রশ্নগুলো। তীব্র গ্রহ কাকে বলে? বুধ গ্রহ। তো তীব্র গ্রহ আর হচ্ছে উষ্ণতম গ্রহের মধ্যে পার্থক্য। লোকে ভুল করে যে সূর্যের কাছে বুধ যখন, তাহলে উষ্ণতম ওটা হয় দরকার না। সবথেকে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। শীতলতম গ্রহ নেপচুন, সূর্য থেকে অনেক দূরে, ঠিক আছে এটাও। উষ্ণতম গ্রহ হচ্ছে বুধ, এটা ভুল। উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র। এবার শুক্র থেকে কিছু বলছি। পৃথিবীর বোন বলা হয়, যমজ গ্রহ বলা হয়, ভগিনী বলা হয়। শুক্র ভোরের তারা, সন্ধ্যা তারা, হ্যাঁ, এগুলো শুক্র গ্রহকে বলা হয়। রোমানরা দেবী রূপে পুজো করে শুক্র গ্রহকে। ভোরের তারা, সন্ধ্যা তারা, রোমানরা দেবী রূপে পুজো করে। পৃথিবীর যমজ বোন, যমজ গ্রহ, যমজ বোন, ভগিনী গ্রহ, পৃথিবীর সদৃশ গ্রহ, সেই জন্য ভগিনী গ্রহ বলে শুক্রকে। উষ্ণতম গ্রহ কি বলে? উজ্জ্বল তারা। কি বলে? উজ্জ্বল তারা। উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র। এবার হচ্ছে 10 থেকে 13। 10 নম্বর, নিম্নলিখিত কোন নদীটি মিষ্টি জলের ডলফিনের আবাসস্থল? গঙ্গা নদী। নদীর মধ্যে দেখো, মিষ্টি জলের নদী হচ্ছে গঙ্গা নদী। আর কি বলবো, ক্ষার জাতীয় নদী, ক্ষার জল নদী হচ্ছে লুনি নদী। নদীর মধ্যে গেল। এবার যদি বলে যে সবথেকে ক্ষারীয় হ্রদ, মিষ্টি জলের নদী হচ্ছে গঙ্গা নদী, ক্ষারীয় নদী হচ্ছে লুনি নদী। সবথেকে ক্ষারীয় হ্রদ তাহলে আমাদের উড়িষ্যার চিল্কা হ্রদ। আর যদি মিষ্টি জলের হ্রদ বলি তাহলে আমরা বলবো উলার, জম্মু কাশ্মীরের উলার হ্রদ। ঠিক আছে, ওখান থেকে আরো কিছু প্রশ্ন বলছি। 10-এর তাহলে উত্তর কি আমার? সি, ব্রহ্মপুত্র। এর মধ্যে প্রশ্ন থাকে যে ভারতের সবথেকে চওড়া নদী বা বড় নদী যদি বলে, বড় অর্থাৎ চওড়া, তখন আমি ব্রহ্মপুত্রে চলে যাব। আর যদি বলে যে সবথেকে লম্বা নদীর দৈর্ঘ্যে, তাহলে আমি গঙ্গায় চলে যাব। প্রশ্ন কিন্তু দুই রকম। সবথেকে বড় নদী, চওড়া নদী ব্রহ্মপুত্র, সবথেকে লম্বা নদী গঙ্গা নদী। 11 নম্বর, নিম্নলিখিত কোন স্থানে জুন মাসে সর্বোচ্চ দিনের দৈর্ঘ্য থাকবে? দিল্লিতে। এ নম্বর অ্যান্সার। এখান থেকে একটু
মানে প্রশ্ন অনুসারে উত্তর অনুসারে একটু আলাদা টাইপের উত্তর দিতে চাইছি আমি। ভোপাল, দেখো ভোপালে মিথাইল আইসোসায়ানাইড দুর্ঘটনা ঘটেছিল ভোপালে। কোথায়? মিক যেটাকে বলে মিথাইল আইসোসায়ানাইড দুর্ঘটনা ঘটেছিল কোথায়? ভোপালে। হায়দ্রাবাদ চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। আসতে পারে চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। একটু আলাদা টাইপের উত্তর বেরোলো, তাও দিয়ে দিলাম যদি আসে প্রশ্ন এখান থেকে ওই টাইপের। 12 নম্বর, জি এর মান বাড়লে বস্তুর ভর ও ভারের কি পরিবর্তন হবে? যদি জি এর মান বাড়ে তাহলে বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না, কারণ ভরের নিত্যতা সূত্র অনুসারে বস্তুর ভর তুমি পৃথিবীর এখানে নিয়ে যাও আর যেখানে নিয়ে যাও, একটা পেনকে যদি তুমি পৃথিবী থেকে চাঁদেও নিয়ে যাও তাহলে সেই বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না। একে বলে ভরের নিত্যতা সূত্র। তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলেও তার শুধু এক রূপ থেকে আরেক রূপ হবে, কিন্তু ভরের কোনো পরিবর্তন হবে না। ওই জন্য বলেছে ভরের নিত্যতা সূত্র অনুসারে কি, যদি জি এর মান চেঞ্জ হয় তখন ভারের পরিবর্তন হবে, কারণ ভার ইকুয়াল টু লিখতে পারি আমরা এম জি, বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, তাই না? ভার ওয়েট যেটা। তাহলে যদি বস্তুর ত্বরণের পরিবর্তন হয় অর্থাৎ জি এর মানের পরিবর্তন হয় তাহলে বস্তুর ভারের পরিবর্তন হবে। ওই জন্য বলে যে পৃথিবীর কেন্দ্রে, ভূগর্ভ অর্থাৎ কেন্দ্রে বস্তুর ভার কি? শূন্য, কারণ সেখানে জি শূন্য। সেখানে যদি জি শূন্য হয় তাহলে বস্তুর ভার কি হবে? শূন্য হবে। পৃথিবীর কেন্দ্রে সেখানে জি এর মান কি? জি এর মান 0। জি এর মান যদি 0 হয় তো বস্তুর ভার কি হবে? বস্তুর ভার শূন্য হবে, কারণ জি এর মান 0 ইন্টু বস্তুর ভার গুণ করলে কি হবে? শূন্য বেরোবে ফলাফল। সেই জন্য এটাও প্রশ্ন থাকে যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কি? জি এর মান 0, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভার কি হবে? শূন্য হয়ে যাবে, বস্তুর ভার শূন্য হয়ে যাবে। আর মহাকাশে যত উপরে নিয়ে যাওয়া যায় তত ধীরে ধীরে আস্তে কি হবে? জি এর মান কমতে থাকবে, একসময় বস্তু বাতাসে ভাসতে থাকবে, অর্থাৎ সেখানে জি এর মান 0। বোঝা গেল? বোঝাতে পারলাম? তাহলে জি এর মান বাড়লে অর্থাৎ জি এর মান যদি বাড়ে তাহলে বস্তুর ভারের পরিবর্তন হবে, বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না। উত্তর কোনটা? ভর একই থাকবে কিন্তু ভার পরিবর্তিত হবে। বি নম্বর অ্যান্সার। ভর তো একই থাকবে, শুধু ভারের পরিবর্তন হবে। ফিজিক্সে পড়েছি আমরা, দার্জিলিংয়ে কোনো বস্তু 100 কেজি হলে বা 120 কেজি হলে এখানে কত, এই টাইপের থাকে, কারণ এখান থেকে দার্জিলিং একটু উঁচুতে, তাই উঁচুতে গেলে জি এর মান কী হবে? একটু কমে যাবে। উঁচুতে গেলে জি এর মান একটু কমে যাবে, তাই বস্তুর ওজন কী হবে? একটু কম হবে ওই জায়গাটা, তাই না? ওখান থেকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে এখানে আবার বেশি হয়ে যাবে, কারণ ওখানকার একটা আপেল ওর তো ভরের পরিবর্তন হচ্ছে না, সেইখানকার জি অনুসারে সেখানে ওজন হচ্ছে। সেটা যদি এখানে নিয়ে আসি তাহলে একটু বেশি হয়ে যাবে এই জায়গাটা, কারণ এখানে জি এর মানটা বেশি, টানটা বেশি থাকবে, ওজনে বেশি হয়ে যাবে, ওজন বলছি মানে ওয়েটে বেশি হয়ে যাবে। বি নম্বর অ্যান্সার। বোঝা গেল? 13 নম্বর কোশ্চিন থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, অনেকে গুলিয়ে ফেলে কোশ্চিন, এই টাইপের কোশ্চিন অনেকে গুলিয়ে ফেলে। কি করব মানে সে থিওরিটা মানে অ্যাকচুয়ালি যে কি বলবো ওটাকে, মানে কায়দা সিস্টেমটা কি সেটাই বুঝে উঠতে পারে না, অনেকে ভুল করে দেয়। এর মধ্যে রাখলে, কাঁচের বয়ামে ফুল রাখলে কী রকম কালার হবে, কিছুই নাই ওর মধ্যে, খালি দুটো জিনিস মনে রাখতে হবে। লাল বস্তুকে লাল কাঁচের মধ্যে রাখলে লাল দেখাবে, আর লাল বস্তুকে সাদা কাঁচের মধ্যে রাখলে লাল দেখাবে, বাস। নিজস্ব রঙের মধ্যে এই ব্লু টাইপের এই শার্টকে যদি আমি ব্লুর মধ্যে রাখি তাহলে ব্লু দেখাবে, আর যদি আমি সাদা জিনিসের মধ্যে রাখি, সাদা কাঁচের মধ্যে, তাহলে এই কালারই দেখাবে। আর বাকি আমি যে কোনো কালারে রাখি তাহলে আমার সেটা কালো রঙের হয়ে যাবে। বলেছে লাল বর্ণের ফুলকে সবুজ কাঁচের মধ্যে, এবার লাল বর্ণের ফুলকে যদি আমি সবুজে রাখি তা তো কাঁচ তো আলাদা হয়ে গেল, সবুজ হয়ে গেল। ফুল আমার লাল, কাঁচ সবুজ, রাখলে কালো। এবার লাল রঙের ফুলকে যদি লাল রঙের বয়ামে রাখি তাহলে ফুলের রঙও লাল দেখাবে। লাল রঙের ফুলকে যদি সাদা বয়ামে রাখি ফুলের রঙও সাদা দেখাবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে লাল রঙের বস্তুকে লাল জিনিসের মধ্যে রাখলে লাল দেখাবে 1 নাম্বার, আর সাদা রঙের জিনিসের মধ্যে যদি আমি রাখি তাহলে সেটা লাল দেখাবে, সেই রঙের দেখাবে। বোঝা গেল? এই সাদা রং কে বলেছিল? যে 7টা রঙের বর্ণের সমষ্টি, নিউটন বলেছিল। বোঝাতে পারলাম এই জিনিসটা? আশা করি বুঝেছো। এবার দেখো 13 নম্বরের কোশ্চেনের উত্তরটা এই পেজে, যে লাল
ফুলকে সবুজ কাঁচের মধ্যে রাখলে কালো দেখাবে, কারণ লাল ফুলকে আমি লালের মধ্যে রাখলে লাল দেখাবে, আর সাদার মধ্যে রাখলে লাল দেখাবে। লাল আর সাদা, যে কোনো বস্তু তার নিজস্ব রঙের মধ্যে রাখলে সেই রঙে দেখাবে, বা সেই বস্তুকে যদি সাদা জিনিসের মধ্যে রাখি তাহলে সেই বস্তুর যে রং সেটাই দেখাবে। বোঝা গেল? উত্তর কি আমার? কালো, ডি। 14 নম্বর, নিম্নলিখিত কোনটি সৌরশক্তির উৎস? সৌরশক্তির উৎস হচ্ছে পারমাণবিক সংযোজন। দেখো, খুব সুন্দর করে একটু বলবো, যেটা মনে রাখলে তুমি কখনোই ভুলবে না কোনটার মধ্যে কি ঘটছে। সৌরশক্তির মধ্যে সূর্যের মধ্যে হচ্ছে পারমাণবিক সংযোজন, অর্থাৎ 4টা হাইড্রোজেন পরমাণু মিলে একটা হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করে। 4টা মিলে একটা সংযোজন, কথার অর্থই হচ্ছে এক জায়গায় করা, জড়ো করা। তাহলে 4টাকে এক জায়গায় করলো। সংযোজন শব্দটা মনে রাখবে, সংযোজন কথার অর্থ এক জায়গায় করা, বিভাজন কথার অর্থ ভাগ করে দেওয়া। একটা আপেলকে কেটে 5 ভাগ করে দিলাম, কি হলো? তাহলে একটা গোটা আপেলকে তুমি ভাগ করে দিলে 5টা ভাগ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে বিভাজন, যেটা পারমাণবিক সিদ্ধান্ত। কোনটা? পরমাণু বোম কোন সিদ্ধান্তে কাজ করে? পারমাণবিক বিভাজন, মানে ওটা ভেঙে টুকরো হচ্ছে। আর হাইড্রোজেন বোম আর সূর্যের মধ্যে পারমাণবিক সংযোজন হচ্ছে, অর্থাৎ 4টা হাইড্রোজেন মিলে একটা হিলিয়াম নিউক্লিয়াস তৈরি হয়। বোঝা গেল? এইভাবে মনে রাখতে হবে। 15 নম্বর, তাহলে এটার উত্তর কি? সি নম্বর। 15 নম্বর, এক্স রশ্মি সম্পর্কে কোন উক্তিটি সঠিক? বি নম্বর, খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ 0.1 থেকে 10 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁹ মিটার। প্রশ্নটাও আসে, মনে না থাকলে 9 ফর ন্যানো, বাস। 16 নম্বর, সোনার ইলেকট্রোপ্লেটিংয়ের সময় নিম্নলিখিত কোনটি ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয়? পটাশিয়াম আরোসায়ানাইড। এ নম্বর অ্যান্সার। আরেকটু বলছি, লোহার উপরে যে জস্তার প্রলেপ অর্থাৎ জিঙ্কের প্রলেপ দেওয়া হয় সেটাকে বলে গ্যালভানাইজেশন। মনে থাকবে, এটা প্রশ্ন আসে। লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে? গ্যালভানাইজেশন। আর সোনার ইলেকট্রোপ্লেটিং এর সময় নিম্নলিখিত কোনটি ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয়? পটাশিয়াম আরোসায়ানাইড। এ নম্বর অ্যান্সার। 17 নম্বর, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংখ্যালঘুদের সংস্কৃতি ও শিক্ষা সম্বন্ধীয় অধিকার সম্পর্কে বলা হয়েছে? ধারা 30। সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 18 থেকে 21। 18 নম্বর, কোন বিদেশি ব্যক্তিকে ভারতীয় কোন হলো তো নিশ্চয় হসন্ত হতো নয়। কোনো বিদেশি যে ব্যক্তিকে ভারতীয় নাগরিকত্ব পেতে হলে তাকে কমপক্ষে কত বছর ভারতে বসবাস করতে হবে? সিম্পল কোশ্চেন, 5 বছর থাকতেই হবে। বি নম্বর অ্যান্সার। 19 নম্বর, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা লাস্ট অনেক ক্লাসে আমি বলেছি, আবার বলবো, কারণ বারবার বললে তোমাদের মনে থাকবে, শুনতে সত্যি মনে থেকে যাবে, পড়তে হবে না অতটা। আমেরিকা মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য রাশিয়া, অস্ট্রেলিয়া থেকে ভাষা, নীতি নির্দেশক তত্ত্ব আয়ারল্যান্ড, নাগরিকত্ব ইংল্যান্ড, সংবিধানের সংশোধন দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কানাডা। আর কিছু বাকি থাকলো না। 20 নম্বর, 19-এর উত্তর কি বলবো আমি? মৌলিক অধিকার আমেরিকা, মৌলিক কর্তব্য রাশিয়া, নাগরিকত্ব ইংল্যান্ড, নীতি নির্দেশক তত্ত্ব আয়ারল্যান্ড, ভাষা অস্ট্রেলিয়া, সংবিধান সংশোধন দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কানাডা, ভাষা অস্ট্রেলিয়া। তো প্রশ্ন এখান থেকে আসে, আর নীতি নির্দেশক তত্ত্ব আয়ারল্যান্ড। তো 19-এর হচ্ছে এ নম্বর অ্যান্সার, আমেরিকা। 20 নম্বর, সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক আবশ্যিক শিক্ষাদানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। ধারা 45, 86তম সংবিধান সংশোধন। 20 নম্বরের ডি নম্বর অ্যান্সার। 21 নম্বর, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির বিরুদ্ধে মহা অভিযোগ করতে পারে? মহা অভিযোগ বলতে এটাই, অভিশংসন আরোপ, মহা অভিযোগ। সেটা হচ্ছে ধারা 61তম, কিন্তু তাকে 14 দিনের নোটিশ দিতে হবে। এই প্রশ্নটাও আসতে পারে, নোটিশ দিতে হবে তাকে, 14 দিনের নোটিশ। তাহলে 21-এর ডি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 22 থেকে 25,
22-এ বলেছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? দিল্লি, বম্বে অবস্থিত, মুম্বাইতে। এ নম্বর। 1837 সালে মুম্বাইতে করা হয়, তার আগে কলকাতায় ছিল। এ নম্বর অ্যান্সার। 23 নম্বর ব্যাংকের গ্রাহকদের অভিযোগ পুরো করবে কে? ব্যাংকিং ওম্বুডসম্যান। ডি নম্বর অ্যান্সার। ব্যাংকিং ওম্বুডসম্যান। ব্যাংকিংয়ের প্রশ্ন, তো ব্যাংকিংয়ের প্রশ্ন উদ্ধার করতে গেলে তো ব্যাংকের খাতাপত্র জানতে হবে, আর সেই জানবে যার ব্যাংকের সাথে লেনদেন বেশি। আমাদের তো শুধু স্যালারি আসে, এটিএম থেকে টাকা বের করা, কোনো কাজ নাই, কয় টাকায় বা আসে। তো ডি নম্বর অ্যান্সার। 24 নম্বর ভারতের বৈদেশিক মুদ্রার সবথেকে বড় অবদান। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কারণ আমি অনেক পরীক্ষা দিয়েছি, এই প্রশ্নটা অনেক পরীক্ষা পেয়েছি। রঙ্গ ও গহনা, যেটা অলংকার, মুদ্রা, অলংকার, গয়না, যেটা সি নম্বর অ্যান্সার। অর্থাৎ যে অ্যান্সারটা দিয়েছে, অর্থাৎ এটাই বলতে চাইছে যে ভারতে বিদেশি মুদ্রার সবথেকে বড় অবদান। বিদেশ থেকে যে ভারতে মুদ্রাগুলো আসছে, বাইরে থেকে কাজ করছে, আসছে, তো সবথেকে বড় অবদান বা ভারত থেকে আমদানি রপ্তানির ফলে যে অলংকারগুলো পাঠাচ্ছে তাতে বিদেশি মুদ্রা আসছে, এই জিনিসটা বলেছে যে ভারতের বৈদেশিক মুদ্রা সবথেকে বড় অবদান। যে বৈদেশিক মুদ্রা ভারতে বেশি আসছে কী থেকে, কোন দিকটা থেকে? দেখো দিকগুলো অনেক বলেছে, সফটওয়্যার, তৈরি পোশাক, ইঞ্জিনিয়ারিং, কিছুই না, সেটা হচ্ছে রঙ্গ ও গহনা। সি নম্বর অ্যান্সার। 25 নম্বর হোলকার ট্রফি নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে ব্রিজ খেলা। সিঙ্গানিয়া ট্রফি, হোলকার ট্রফি, বালাসার ছাঁদ ট্রফি, এটা হচ্ছে ব্রিজের সাথে। ব্যাডমিন্টন, এর আগে বলেছিলাম উবের কাপ ব্যাডমিন্টন, থমাস কাপ ব্যাডমিন্টন। হকিতে বলেছিলাম, একটা প্রশ্ন একটু বলেছিলাম, মানে বলতে গিয়ে লিখেছিলাম লেডি রতন টাটা গোল্ড কাপ বলে ফেলেছিলাম, কিন্তু লেডি রতন টাটা ট্রফি, নেহেরু ট্রফি, মহারাজা রঞ্জিত সিংহ গোল্ড কাপ, সিন্ধিয়া গোল্ড কাপ, গুরু নানক চ্যাম্পিয়নশিপ, বেটন কাপ, ধ্যানচাঁদ ট্রফি, এগুলো হচ্ছে হকিতে। হকির জাদুকর ধ্যানচাঁদ, ধনরাজ পিল্লাই হকির সাথে যুক্ত। দাবা খেলা, চেকমেট, গ্যামবেট, বিশপ, এগুলো সব দাবা খেলার সাথে যুক্ত। তাহলে 25-এর আমার উত্তর কি? বি নম্বর। এবার হচ্ছে 26 থেকে 29। 26-এ বলেছে কেরালা গডস অন কান্ট্রি বইটির লেখককে? শশী থারুর। লাস্ট ক্লাসেও বলেছিলাম কিছু শশী থারুরের লেখা। অরুন্ধতী রায়, দ্য গড অফ স্মল থিংস, ইম্পর্টেন্ট খুবই এটাও। দ্য গড অফ স্মল থিংস বইটি কার রচনা? অরুন্ধতী রায়। তো 26-এর হচ্ছে সি নম্বর অ্যান্সার। 27 নম্বর মিকি মাউস কার্টুন চরিত্রটির স্রষ্টাকে? মিকি মাউস হচ্ছে ওয়াল্ট ডিজনি। মিকি মাউস, মিনি মাউস, ডোনাল্ড ডাক, এটা হচ্ছে ওয়াল্ট ডিজনির স্রষ্টা। 28 নম্বর নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। নকরেক, সিজু, বলফাকরম, এগুলো মেঘালয়ের। 28-এর সি নম্বর অ্যান্সার। বাকি দেখো নাগাল্যান্ডের নন্তুগো কি, এই একটা উচ্চারণটাই ওরকম, এটা হচ্ছে নাগাল্যান্ডের। 28-এর সি নম্বর অ্যান্সার। অসমের দেখো মানস, কাজিরাঙ্গা, আরেকটা হচ্ছে দহিং পটকাই, দহিং পটকাই, সেটা খুব ইম্পর্টেন্ট। কি পটকাই? দহিং পটকাই, এটা হচ্ছে আসামের। অরুণাচল প্রদেশের আসে দেখো নামদফা, দাফলা, অরুণাচল প্রদেশের অভয়ারণ্য। 28-এর নকরেক সাজু পক্ষী অভয়ারণ্য, আর হচ্ছে বলফাকরম, এটা হচ্ছে মেঘালয়ের। অরুণাচল প্রদেশের পূর্বে নাম কি ছিল? নেফা। কোনো একটা ক্লাসে আমি এটাও পড়িয়েছিলাম। নেফা নামে পরিচিত অরুণাচল প্রদেশ। 29 নম্বর নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাইবোজোম আবিষ্কার করেন? জর্জ ই প্যালেড। এ নম্বর অ্যান্সার। ডি নম্বরে দেখো রবার্ট ব্রাউন, প্লাজমা ঝিল্লি কি তৈরি করে? প্লাজমা ঝিল্লি তৈরি করে রবার্ট ব্রাউন।
29-এর ডি, 29-এর এ, জর্জি প্যালেড, সে হচ্ছে রাইবোজোম আবিষ্কার করেন। রাইবোজোম প্রোটিনের ফ্যাক্টরি বলে না রাইবোজোমকে? প্রোটিনের ফ্যাক্টরি কাকে বলে? রাইবোজোম। কোষের আত্মঘাতী থলি লাইসোজোম। এবার হচ্ছে 30 থেকে 33। 30 নম্বরে বিবর্তন তত্ত্বের সাথে কি যুক্ত হতে পারে? চার্লস ডারউইন, দ্য ফাদার অফ ন্যাচারাল সিলেকশন, চার্লস ডারউইন, এ নম্বর অ্যান্সার। মিউটেশনের জনক হুগো দি ব্রিস, বংশগতির জনক বি নম্বরে দেখো মেন্ডেল, গ্রেগর জে মেন্ডেল, গ্রেগর জে মেন্ডেল। 31 নম্বর, ত্বকের গঠনের কোন অংশটি ত্বকের গুজবাম গঠনের জন্য দায়ী? গুজবাম কথার অর্থ যে যখন লোম, শরীরের চুলগুলো, লোমগুলো যখন দাঁড়িয়ে যায়, তাই না, অনেক সময় ঠান্ডা লাগলে বা কিছু হলে দাঁড়িয়ে যাওয়া, সেই দাঁড়িয়ে যায় কেন? কারণ লোমের গোড়ায় যে গুজবাম পেশি সেটা কি হয়? সংকুচিত হয়। সংকুচিত হলে কি হবে? লোম দাঁড়িয়ে যাবে। সেটা হচ্ছে অ্যারেক্টর সংকুচিত পেশি, যেটা হচ্ছে অ্যারেক্টর পিলি পেশি। চুলের গোড়ায় যে অ্যারেক্টর পিলি পেশি থাকে সেটা সংকুচিত হলে গুজবাম তৈরি হয়, অর্থাৎ লোম দাঁড়িয়ে যাওয়া, এটাকেই বলছে গুজবাম। 32 নম্বর, প্রতিক্রিয়াহীন গ্যাসের নাম হলো নাইট্রোজেন। ট্রিপল বন্ড থাকে, নাইট্রোজেন জ্বলতে সাহায্য করে না। কার্বন ডাইঅক্সাইড দেখো আগুন নেভাতে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন আগুন জ্বালাতে, অক্সিজেন আবিষ্কার করে প্রিস্টলে, হাইড্রোজেন ক্যাভেন্ডিশ। কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস প্রভাব গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নাইট্রোজেন প্রকৃতিতে 78% নাইট্রোজেন, ইউরিয়াতে 46% নাইট্রোজেন। সিম্বিগোত্র উদ্ভিদের গোড়াতে রাইবোজিয়াম নামক ব্যাকটেরিয়া বায়ো নাইট্রোজেন নিয়ে উর্বর করে। তো প্রশ্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, এটা হচ্ছে অগ্নিশামক গ্যাস। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস অগ্নিকে নেভানোর জন্য, আগুন নেভানোর জন্য CO2 কাজে লাগে। অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে অক্সিজেন। হাইড্রোজেনকে বলে দুষ্ট মৌল, কি বলে? আওয়ারা তত্ত্ব বা দুষ্ট মৌল। হিন্দিতে বলে আওয়ারা তত্ত্ব, বাংলায় কি বলে? দুষ্টু মৌল বলে হাইড্রোজেনকে। 32-এর সি নম্বর। 33 নম্বর, একটি বৈদ্যুতিক হিটারে কোন উপাদান ব্যবহার করা হয়? দেখো হিটারের ফিলামেন্ট কথা বলেছে এখানে। হিটারের যে তার সেটা কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে নাইক্রোমের তৈরি। নাইক্রোম কি দিয়ে তৈরি? নিকেল আয়রন ক্রোমিয়াম। নিকেল আয়রন ক্রোমিয়াম দিয়ে নাইক্রোম তৈরি। টাংস্টেন বৈদ্যুতিক বাল্বে যে ফিলামেন্ট ব্যবহার করা হয় সেটা টাংস্টেন, তার সংকেত কি? ডব্লিউ। ডব্লিউ দিয়ে প্রকাশ করে। তাহলে 33-এর উত্তর হচ্ছে আমার নাইক্রোম, সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 34 থেকে 37। 34 নম্বর বলেছেন নিম্নলিখিত কোন শহরটিকে বিজ্ঞান নগরী বলা হয়? বিজ্ঞান নগরী বেঙ্গালুরু, ইলেকট্রনিক সিটি বেঙ্গালুরু, স্পেস সিটি বেঙ্গালুরু, সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। 34-এর ডি। আহমেদাবাদ, এ নম্বর, এটা হচ্ছে ভারতের বোস্টন, আহমেদাবাদ। চণ্ডীগড়, এটা হচ্ছে সৌন্দর্য শহর, বা প্রশ্ন থাকে রক গার্ডেন কোথায় অবস্থিত? চণ্ডীগড়ে অবস্থিত। 34-এর ডি নম্বর। 35 নম্বর, নিম্নলিখিত কোন স্থানে ভারতের বৃহত্তম হারবেরিয়াম অবস্থিত? বোটানিক্যাল গার্ডেন, যেটা কলকাতায় অবস্থিত। হারবেরিয়াম কি? শুকনো গাছপালা, শুকনো গাছপালা ওগুলো থেকে নিয়ে সেই গাছপালা কোন প্রজাতির, সেই ধরনের সেই তথ্যগুলোকে কি করে? তালিকাভুক্ত করে রাখা, এটাই হচ্ছে কাজ। বাকি দেখো নতুন দিল্লি রাজপথ, সড়কপথ, কৃষি অনুসন্ধান সংস্থান নতুন দিল্লি। দেরাদুন বন অনুসন্ধান সংস্থান দেরাদুন। কোয়েম্বাটুর হচ্ছে ইক্ষু অনুসন্ধান, ইক্ষু গবেষণা কেন্দ্র, আখ গবেষণা কেন্দ্র হচ্ছে কোয়েম্বাটুর। 36 নম্বর, রোম শহরটি নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত? রোম হচ্ছে টাইবার নদীর তীরে অবস্থিত, সি নম্বর অ্যান্সার। পোর্টম্যাক, এটা হচ্ছে ওয়াশিংটন পোর্টম্যাক নদীর তীরে অবস্থিত। বার্লিন হচ্ছে স্প্রি নদীর তীরে অবস্থিত। আর জাপানের টোকিও হচ্ছে সুমেদা নদীর তীরে অবস্থিত। 36-এর সি নম্বর অ্যান্সার। 37 নম্বর, নিম্নলিখিত কোন খেলার সঙ্গে জকি শব্দটি যুক্ত? জকি হচ্ছে ঘোড়দৌড়, জকি পান্টার, জকি পান্টার প্লেস, এটা হচ্ছে ঘোড়দৌড়ের সাথে যুক্ত।
বাকি অপশনগুলো দেখো লাস্ট ক্লাসে আমি এই অপশনগুলো দিয়েছিলাম, সেটা একটু দেখে নিবে। এবার হচ্ছে 38, 39, 40 সম্প্রতি প্রয়াত মিরসিয়া নেগুর কোন দেশের স্বাধীনতা পরবর্তী প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন? মলডোভা। এ নম্বর অ্যান্সার। এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্সের। 39 নম্বর বরুণা ফেজ 2 সম্প্রতি ইন্ডিয়ান নেভি অ্যান্ড ফ্রেঞ্চ নেভি এর মধ্যে সংগঠিত হয়েছে কোথায়? আরব সাগরে। এ নম্বর অ্যান্সার। 40 নম্বর শেষ প্রশ্ন, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান 111। এ নম্বর। তো আমার প্রিয় স্টুডেন্ট, কেমন লাগলো পড়া, ক্লাস কেমন হলো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। নেক্সটে আজকে 10 নম্বর সেট হলো, চেষ্টা করব পরীক্ষার আগে সেটটা শেষ করার। তবে প্রশ্নগুলো যে আলোচনা করছি এই প্রশ্নগুলো অনেক সেটে দেখবে ঘুরে ফিরে পাচ্ছ, কিছু না কিছু কোশ্চেন পাওয়া যাচ্ছে কমন। এইভাবে আমি দিতে থাকবো তোমাদের, আর চেষ্টা করব পরীক্ষার আগে সেটটা শেষ করার। অনেক ভাইরা আমাকে বলে যে দাদা সেটটা যদি ভালো হয়, শেষ করলে ভালো হয়, তো আমি যথাসাধ্য চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। নেক্সটে 11 নম্বর সেটের 1 থেকে 40 পর্যন্ত জিকে, সাথে কিছু ম্যাথ চলছে পেছন থেকে, সেগুলো আমি কভার করব। আর ভালো রেজাল্ট যেন হয় সেটা আমি সবসময় আশা করব, এবং আমি চেষ্টা করব যেন তোমাদের ভালো রেজাল্ট বলতে ভালো নম্বর পাও, ভালো কোশ্চেন অ্যাটেন্ড করতে পারো এবং জীবনে সাকসেস হও। এই পর্যন্তই।